80 সাল নাগাদ এই সময় বনাঞ্চলের পরিমাণ ভারতবর্ষে ছিল 19%। আমাদের যে টোটাল 19% আমাদের বনাঞ্চল ছিল, যেটা আমাদের হওয়া উচিত 33%, অন্তত 33%। গত বছরের কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী 2000 টাকা করে দুটো করে গাছ লাগাই, বা আমরা এটা করতে পারি, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পারি, তাদেরকে আমরা সচেতন করতে পারি। আমাদের বাড়িতে যারা ছোট ছোট সদস্য রয়েছে বা আমাদের যারা পরবর্তী প্রজন্ম রয়েছে, তাদের ছোট থেকেই এই জিনিসটা শেখাতে হবে যে একটু করে গাছ প্রত্যেক বছরে অন্তত আমাদের লাগাতে হবে এবং সেটা সংরক্ষণের দায়িত্ব নিতে হবে। তাহলে কি হয় যে আমরা কি জানি, আমরা ধনসম্পদ বাড়িতে কি করি, যে আমরা ব্যাংকে রেখে দিচ্ছি আমাদের ভবিষ্যতের জন্য বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। কিন্তু আমরা যদি এই প্রাকৃতিক সম্পদটাকেও একটা সম্পদ মনে করি, তাহলে আমাদের প্রাকৃতিক সম্পদটাকেও কিন্তু রক্ষা করা, সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের। তো সেই জন্য আমরা চাই যে প্রত্যেকে আমরা আজকে অঙ্গীকারবদ্ধ হই যে আমরা যাতে প্রত্যেকে অন্তত বছরে একটা করে গাছ লাগাতে পারি। এবং আগে আমরা যেটা শুনতাম যে একটি গাছ একটি প্রাণ, এখন আমরা এটাকে আংশিক পরিবর্তিত করে আমরা বলতে পারি একটি গাছ সহস্র প্রাণ। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সঞ্চালনার দায়িত্ব সুপর্ণাকে আমি দিচ্ছি, বাংলা ডিপার্টমেন্টের সুপর্ণা সিংহ রায়কে আমি দিচ্ছি পরবর্তী অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, নমস্কার, শুভ অপরাহ্ন। এখন মানুষ আগের থেকে আরো বেশি সচেতন হয়ে উঠেছে, এগিয়ে এসেছে একাধিক সরকারি ও বেসরকারি সংগঠন। সকলের সমবেত প্রয়াসে বিভিন্ন স্থানে মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে অরণ্য উৎসব। আমরা একটির পর একটি চারা রোপণ করে পৃথিবীকে আরো বেশি সবুজ করার অঙ্গীকারে আবদ্ধ হচ্ছি। আমরা আশা করতে পারি যে আমাদের মনোভাব আগের থেকে পাল্টে যাবে। আমরা এমন একটি পৃথিবীর স্বপ্নকে সফল করতে পারবো যে পৃথিবীতে একাধিক অরণ্য বিদ্যমান থাকবে। এখন এই পরিবেশ সংক্রান্ত দিনের বা এই পরিবেশ দিবস আমরা 14 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত পালন করছি। এই বিষয়ের উপর ভিত্তি করে এবার গান করতে আসবে, একজন সঙ্গীত পরিবেশনায় আসছে এসো শ্যামল সুন্দর। সেই বলে না জেদি ছেলে।
নাচছে অঙ্গনে মিলন বাঁশরি আলো সাথে তোমারও মন্দিরা চঞ্চল নৃত্যের বাজিবে সন্দেশে আলো সাথে তোমারও মন্দিরা চঞ্চল নৃত্যের বাজিবে সন্দেশে বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী ঝঙ্কারিবে মঞ্জির রুনুর শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর আলো তব তাপহারা তৃষাহারা সঙ্গ সুধা বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর এই একজন আসবে তার আগে একজনকে তার আগে একসঙ্গে যে করবি সেটা ধন্যবাদ তোমাদেরকে। এবার আমি অনুরোধ জানাচ্ছি সুদেশনা ম্যাডামকে কিছু বলার জন্য। ধন্যবাদ সুপর্ণা। আমার সহকর্মীবৃন্দ, ছাত্রীরা, আজকে খুবই তাড়াহুড়োর মধ্যে আমাদের অরণ্য সপ্তাহের এই অনুষ্ঠানটা আয়োজন করতে হয়েছে। আপনারা সবাই জানেন যে খুবই এই সময়টায় পরীক্ষা চলছে, ছাত্রীরা কলেজে আসছে না, এবং আমাদের যারা শিক্ষক শিক্ষিকা তাদেরও নানান ধরনের কাজকর্ম রয়েছে। কিন্তু অরণ্য সপ্তাহ এমন একটা বিষয় যে আমরা প্রতিপালন না করে পারি না। আমি শুধু কয়েকটা ঘটনা বা কয়েকটা তথ্যের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। খবরের কাগজ খুললে একটু ভেতরের পাতায় গেলে পরপর কয়েকটা খবর। প্রথম হচ্ছে লন্ডনে টারম্যাক গলে গেছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এরোপ্লেন চালানো যাচ্ছে না এবং এত ভয়ঙ্কর গরম মানুষ টিকতে পারছে না। আমরা বরাবর জেনে এসেছি ইংল্যান্ড হচ্ছে শীতের দেশ, এবং ভারতবর্ষে এসে গরমে সাহেবরা নাকি অসুস্থ হয়ে পড়তেন। 40 ডিগ্রি তাপমাত্রা আমাদের দেশেও এখন সব জায়গায় হয়। এক নম্বর ঘটনা। 2 নম্বর ঘটনা হচ্ছে অ্যামাজনের অরণ্য প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। দাবানল এবং অরণ্য নিধন পরিকল্পিতভাবে। 3 নম্বর হচ্ছে ফ্রান্স এবং ইটালি, স্পেন, সেখানে দাবানল চলছে। হেলিকপ্টারে করে চেষ্টা করা হচ্ছে আগুন নেভানো যাচ্ছে না। 4 নম্বর হচ্ছে, এটা ভবিষ্যৎবাণী কিন্তু অ্যাস্ট্রোলজি নয়, বৈজ্ঞানিকরা ভবিষ্যৎবাণী করেছে আগামী 30 বছর পরে কলকাতা শহর আর দেশে থাকবে না। আমি জাস্ট কতগুলো ছোট 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 তথ্য সবার জন্য দিচ্ছি। আমরা এখন ভাবছি যে এই একটা অনুষ্ঠান আমরা করছি, জোর করে করতে হয় বলে করছি, ছবি তোলার জন্য করছি, গাছ লাগাচ্ছি, বারে বারে একই জায়গায় বহু গাছ লাগাচ্ছি। কিন্তু আমরা যদি একবার ভেবে দেখি, আমরা যারা আমাদের জীবন তো প্রায় শেষ হতে গেল, এখন যারা তোমরা আছো, তোমাদের গোটা জীবন পড়ে আছে বা আরো ভবিষ্যতে যারা আসবে, তারা বাঁচবে কি করে? এবং তুমি যদি পারস্পর্য লক্ষ্য করো, দেখবে যে বিজ্ঞানীরা মহাকাশে প্রাণের স্পন্দন খুঁজছে, কারণ বাসযোগ্য গ্রহ তারা খুঁজে বেড়াচ্ছে। তার মানে কি? তার মানে কিছু কি বলবো, সকল যারা খুবই একটা ভাগ্যশালী মানুষ, প্রচুর ধনশালী মানুষ, তারা আমাদের গ্রহ থেকে পালিয়ে অন্য গ্রহে বসতি স্থাপন করবে। তারা কত, আমাদের জনসংখ্যার কত শতাংশ, মানে
দশমিকের পরে 4-5টা শূন্য দিলেও তাদের শতাংশে গোনা যাবে না। বাদ বাকি আমরা যারা এই পৃথিবী নামক গ্রহের অধিবাসী, আমাদের ভবিষ্যৎ কি হবে কেউ জানে না। এবং আমি বলতে পারি ইচ্ছা করে কিছু মানুষ তাদের ব্যাংক ব্যালেন্স আরো বাড়ানোর জন্য ইচ্ছে করে তারা প্রকৃতিকে ধ্বংস করছে। উদাহরণস্বরূপ বলা যায় ডোনাল্ড ট্রাম্প, তার আমলে কি বলা হলো যে না, কার্বন নিঃসরণ কমানোর কোনো দরকারই নেই, আমরা দেব না কমাতে, কারণ কি মুনাফা দরকার। তাহলে আমরা আজকে কয়েকটা গাছ লাগালাম, ছবি তুললাম, বেশ আমাদের দেখতে ভালো লাগছে, ভালো ভালো জামা কাপড় পরে আছি, কিন্তু আমরা যদি 50 বছর পরের কথা ভাবি যে এই গাছ লাগানো একটা প্রতীকী আমাদের কর্মসূচি, কারণ আমরা চাই প্রকৃতিকে রক্ষা করতে। প্রকৃতির প্রতিশোধ, তোমরা একটা সিনেমা বোধহয় দেখেছিলে বহু বছর আগে, জুরাসিক পার্ক বলে, যে প্রকৃতির ওপর যদি মানুষ খোদকারি করতে চায় প্রকৃতি তার প্রতিশোধ নেয়। ফলে প্রকৃতিকে রক্ষা করতে হবে মানব জাতিকে রক্ষা করার জন্য। আর অরণ্য সপ্তাহ জুড়েই এই নানাবিধ কর্মসূচি হয়, সরকারিভাবে হয়, গাছ দেওয়া হয় বিনামূল্যে, প্রতিটি বাড়িতে যাতে গাছ লাগানো হয়। আমাদের কলেজে প্রতি বছরই আমরা লাগাই, কিন্তু এটা সারা বছর চলতে হবে। এবং এর পেছনে যে মেসেজটা আছে যে প্রকৃতিকে রক্ষা করো, প্রাণপণে নিজে রক্ষা করো, পাড়া প্রতিবেশী সকলকে সচেতন করো, এবং নিজেরা বাঁচবার, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাবার জন্যই আমাদের প্রকৃতিকে বাঁচাতে হবে। ছোট্ট একটা কথা অন্যভাবে বলছি, মানে বৃক্ষরোপণ সংক্রান্ত নয়। আমাদের কলেজ দেখতে এসেছিল গতকাল বাইরের থেকে একটা সংস্থা, গ্রিন অডিট বলে একটা ব্যাপার আছে যে আমরা কিভাবে কলেজের পরিবেশ রক্ষা করি, তারা একটা রিপোর্ট দেবে। তো দেখা গেল আমাদের হোস্টেল বিল্ডিং এর পাশে, এখানে কোনো হোস্টেল মেয়ে আছে কিনা আমি জানি না, কিন্তু সেখানে থার্মোকলের প্লেট, গ্লাস, অমুক তমুক ইত্যাদির সাথে যত রাজ্যের জঞ্জাল ফেলে একজন এসেছিলেন, পরিষ্কারভাবে বলে গেছিলেন যে আপনারা দুভাবে রাখবেন, একটা হচ্ছে গিলা কাঁচরা, এটা হচ্ছে শুকা কাঁচরা, শুকনো জঞ্জাল এবং ভেজা জঞ্জাল আলাদা আলাদা পাত্রে ফেলবে। আমরা কি একটুখানি সচেতন হয়ে সেই কাজটা করতে পারি না? একটা আরেকটার সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে যুক্ত। নিজের বাড়ির পরিবেশ, পাড়ার পরিবেশ, কলেজের পরিবেশ, সামগ্রিকভাবে কলকাতা শহরের পরিবেশ, সামগ্রিকভাবে রাজ্যের পরিবেশ, দেশের পরিবেশ, পৃথিবীর পরিবেশ, একটা না হলে আরেকটা হয় না। কাজেই আজকে আমি আমাদের যে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট আছে এবং বাংলা ডিপার্টমেন্ট, যারা ছাড়া আমাদের কলেজে কোনো অনুষ্ঠানই হয় না, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের কালচারাল কমিটির কনভেনার অমৃষাপুরি, তাকেও ধন্যবাদ জানাচ্ছি এই সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজন করার জন্য। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম আপনাকে। আপনার বক্তব্যের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। এবার নৃত্য পরিবেশনায় আসছে শিপ্তা গুহ মজুমদার।
বেশি চার্জ বেশি কভার করতে হবে। আমি কি অবস্থান যাচ্ছি? ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটি নৃত্য পরিবেশনের জন্য। এবার একটি আবৃত্তি পাঠ করে শোনাবে আমাদের সকলকে সহেলী হালদার। নমস্কার। একটি শিশু যখন এই বৃহৎ সংসারের জীবনে সিংহদ্বারে প্রবেশ করে তখন এই সংসার তার কাছে মহারণ্যের মতো অজ্ঞাত থাকে। কিন্তু যখন সে প্রভাতে নয়ন মেলে এই অজ্ঞাত অপার রহস্যময় সংসারকে দেখে তখন তার মনে হয় সে তার মায়ের বক্ষে একেবারে নির্ভয়ে অবস্থান করছে। কারণ জননী হলেন শিশুর একান্ত আপনার জন এবং সবচেয়ে নিরাপদ স্থান। তেমনি শিশুর মানব সমাজ যখন সৃষ্টি হয় তখন সে তার জীবনের সমস্ত আশ্রয়টুকু খুঁজে পায় অরণ্য জননীর কোলে। অরণ্য এবং মানব সভ্যতা একান্তভাবে নারীর বন্ধনে আবদ্ধ। তাই অরণ্য সপ্তাহ পালন আমাদের জীবনের উদযাপন। কবিগুরু জন্ম কবিতার মধ্য দিয়ে এই বন্ধনের স্বরূপকে তুলে ধরেছে। জীবনের সিংহ দ্বারে পশিনু যে ক্ষণে এ আশ্চর্য সংসারের মহানিকেতনে সেখন অজ্ঞাত মোর কোন শক্তি মোরে ফুটাইল এই বিপুল রহস্যের প্রলে। অর্ধরাত্রি মহারণ্যে মুকুলের মতো তবু তো প্রভাতে শের করিয়া উন্নত। যখনই নয়ন মেলি নীলক্ষীণ ধরা কনক কিরণ গাথা নীলাম্বর পরা নিরুদ্র সুখে দুঃখে উচিত সংসার তখনই অজ্ঞাত এই রহস্য অপার। নিমেষে মনে হলো মাতৃবক্ষ সম নিতান্তই পরিচিত একান্তই মম। রূপহীন জ্ঞানাতীত ভীষণ শপথি ধরেছে আমার কাছে জননী মূরতি। নমস্কার। এবার মধুশ্রী ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। হয়ে যাবে আমি লাস্ট ধন্যবাদ। উপস্থিত সকলকে নমস্কার জানিয়ে আজকে আমরা কি জন্য এখানে সমবেত হয়েছি সেটা তোমরা এতক্ষণে অনেকবার শুনেছ। আমরা অরণ্য সপ্তাহ পালন করছি। অরণ্য সপ্তাহ পালন করার পিছনে সেই মতো বোধহয় একটা বার্তা দেয়া
বার্তাটা দেওয়া হচ্ছে যে গাছ আমাদের জন্য কতটা প্রয়োজনীয়, আমাদের আগামী প্রজন্মের জন্য কতটা প্রয়োজনীয়, সেই সম্বন্ধে একটু সচেতনতা বোধহয় বাড়ানোর জন্যে এই ধরনের প্রোগ্রাম নেওয়া হয়েছে। আমরা এর আগে শুনেছি যে আমাদের অন্তত 33% মানে সবুজ অরণ্যের প্রয়োজন যদি আমাদের প্রাকৃতিক ভারসাম্যটাকে রক্ষা করতে হয়। সেই ক্ষেত্রে ভারতবর্ষ তো অনেক পিছিয়ে রয়েছে, পৃথিবী অনেক পিছিয়ে রয়েছে। সেই কারণে আমরা এই অরণ্য সপ্তাহ দিয়ে 3 দিন করে যদি সেটাকে বাড়াতে পারি, তাহলে সেই মর্মে আমাদের নিশ্চয়ই এই ধরনের প্রোগ্রামের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা জানি গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের বৃষ্টির প্রদান করে। বৃষ্টি মানে একটা মানে কি বলবো, একটা সাইকেল আছে যে এই সময় এই জায়গাতে বৃষ্টি হয়, এতটা পরিমাণ বৃষ্টি হয়। সেটা গাছ কাটার দরুন খুবই ব্যাহত হচ্ছে এবং বিগত কিছু বছর ধরে দেখা যাচ্ছে এই যে সিস্টেমটা সেটা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নানাভাবে পরিবর্তিত হচ্ছে, যার জন্য আমাদের কৃষি ব্যবস্থা এবং বৃষ্টির উপরে নির্ভরশীল আর যা যা কিছু তার সবকিছুই একটা এলোমেলো ভাবে চলছে। গাছ এটা ছাড়াও আমাদের কিন্তু আরো অনেক কিছু দেয়, যেরকম ধরো আমরা যে কাঠের চেয়ারে বসি, বা খুব সাধারণ আদিবাসী সমাজে গাছ তাদের ফুয়েল, ফুড, শেল্টার সমস্ত কিছু দেয়, তাদের জীবনযাত্রার সঙ্গে জড়িত রয়েছে, ভীষণভাবে জড়িত রয়েছে। একটা ছোট্ট জিনিস মনে করিয়ে দিলে বোধহয় এটার সম্বন্ধে আরো অনেক বেশি আমরা নিজেদেরকে সচেতন করতে উদ্যোগী হব। সেটা হচ্ছে 1972-73 সালে চিপকো মুভমেন্ট হয়েছিল। চিপকো মুভমেন্ট হচ্ছে আমাদের হিমালয়ের গাড়োয়াল অঞ্চলে মেয়েরা গাছকে প্রোটেকশন দেওয়ার জন্যে, যাতে গাছ ঠিক ঠিক মতন এই পৃথিবীতে পৃথিবীটা তাদের কাছে সেই অঞ্চলেই ছিল, যাতে ঠিক ঠিকভাবে অবস্থান করে, তার জন্য প্রতিটি গাছকে জড়িয়ে ধরে মেয়েরা তাকে বিনষ্টের হাত থেকে রক্ষা করতে চেয়েছিল। এবং তৎকালীন ওই অঞ্চলের খুব সম্ভবত উনি চিফ মিনিস্টার ছিলেন, বহুগুণা এই আন্দোলনকে সমর্থন করেছিলেন এবং মানে নন ভায়োলেন্ট ভাবে যে কোনো আন্দোলন করে তোলা যায় সেটা সেইখানকার আদিবাসী সমাজের মেয়েরা দেখিয়ে দিয়েছিল। এবং তাদের জীবনে গাছের এই যে প্রয়োজনীয়তা, সেটি কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যক্ষ পরোক্ষভাবে আজও বর্তমান। এবং আমরা আরো কতভাবে যে গাছের থেকে উপযোগিতা পাই সেটা সম্বন্ধে বোধহয় এখনো আমরা সবটা জেনে উঠতে পারি। তাই এই ধরনের অরণ্য সপ্তাহ উদযাপন আরো বছর বছর হোক এবং আরো সমৃদ্ধিশালী হোক, এই আশা জানিয়ে আমি শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ ম্যাম আপনাকে, আপনার বক্তব্যে আমরা সমৃদ্ধ হলাম। এবার সুকন্যা সরকার ম্যামকে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের ইতিহাসে কয়েক বছর হলো এনভায়রনমেন্টাল হিস্ট্রি সংযোজিত হয়েছে। সেখানে আমাদের অনেক কিছু পড়তে হয় এখন পরিবেশ সংক্রান্ত বিষয়। তার মধ্যে খুব বিখ্যাত একটা বিতর্ক রয়েছে, যেটা হচ্ছে গ্রোভ থিসিস, অর্থাৎ ঔপনিবেশিক আমলে আমাদের সত্যি সত্যি অরণ্যাঞ্চল কতটা ধ্বংস হয়েছে বা কতটা ধ্বংস হয়নি। কিন্তু এসব জটিল কথার মধ্যে এই সময়ের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই বলে আমার মনে হয়। আর কি সবাই অধৈর্য হয়ে পড়ছে, সেজন্য আমি খুব সংক্ষেপে একটা বিষয়, খুবই সংক্ষেপে একটা বিষয় আলোচনা করছি। সেটা হচ্ছে যে প্রথম যখন এই অনুষ্ঠানটার সূচনা হলো, আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপিকা আলোচনা করছিলেন যে বৃক্ষরোপণ অনুষ্ঠান কিভাবে। এসব আমার মনে পড়ছিল যে যার গান ছাড়া কোনো বৃক্ষরোপণ অনুষ্ঠান হয় না, সেই রবীন্দ্রনাথ কিন্তু
বিশ্বভারতীতে অনেক আগে শ্রীনিকেতনে বৃক্ষরোপণ আর হলকর্ষণ বলে দুটো অনুষ্ঠান করতেন বছর বছর, এবং এই হলকর্ষণ অনুষ্ঠানকে তিনি বলেছিলেন অপরাধী সন্তান কর্তৃক লুণ্ঠিত মাতৃভাণ্ডার পূরণ করার কল্যাণ উৎসব। অর্থাৎ এতদিন ধরে পৃথিবীর উপর যা অত্যাচার করে এসেছি তা যদি বন্ধ করতে চাই, পৃথিবীকে যদি আবার আমি উর্বর করে তুলতে চাই, তাহলে আমাকে বৃক্ষরোপণ করতে হবে। এখন এটা আমরা কবি কল্পনা বলেই কাল ধরে ধরে নিয়েছিলাম যে ওরকম উনি তো অরণ্য দেবতা লিখেছেন, তাও ফিরে সে অরণ্য লবে নগর লিখেছেন, ওরকম বলাই যায়, কবিরা ওরকম বলেই থাকেন। সত্যি সত্যি নগর ফিরিয়ে নিয়ে অরণ্য দিয়ে দিলে কি আর আমাদের চলতো? কিন্তু আমরা যেটা দেখি না সেটা হচ্ছে এই যে বীরভূম অঞ্চলে তিনি বৃক্ষরোপণ করলেন, শুধু একা ওই একদিন বছরে একটা গাছ লাগানো নয়, পরিকল্পিতভাবে যে বৃক্ষরোপণ হলো তার পেছনে কিন্তু একটা সায়েন্টিফিক রিসার্চ ছিল। এলকে এলমাস বলে একজন কৃষি বিজ্ঞানী, সুধীর সেন বলে আরেকজন বিজ্ঞানী, এবং আমার যতদূর মনে পড়ছে আমির আলী বলে আরেকজন সোশিওলজিস্ট এবং এনভায়রনমেন্টালিস্ট, এবং প্যাট্রিক গেডেস, তিনি হচ্ছেন একজন স্কটিশ এনভায়রনমেন্টালিস্ট এবং টাউন প্ল্যানার। তাদের সাহায্য নিয়ে তিনি সেখানে বহুদিন অনুসন্ধান চালিয়েছিলেন। দেখা গেছিল দুটো কারণে বীরভূমের অরণ্য ধ্বংস হয়ে গেছে। এককালে কিন্তু বীরভূমে প্রচুর গাছ ছিল, যার প্রমাণ হচ্ছে বল্লভপুর ফরেস্ট। বল্লভপুর গ্রামের নামই ছিল বন বল্লভপুর। এত পাখি গাছ যেখানে ছিল, কেন সেটা অনুর্বর হয়ে গেল, বীরভূমের বিশাল অঞ্চল জুড়ে কেন মরুভূমির মতো হয়ে গেল, তার অনুসন্ধান করা হলো রীতিমতো টিম করে, এবং দেখা গেল তার দুটো কারণ। একটা হচ্ছে যখন আমাদের এখানে রেল লাইন বসেছিল তখন প্রচুর গাছ কেটে নেওয়া হয়েছে, এবং রেল লাইনের স্লিপারগুলো প্রথম দিকে গাছ দিয়ে তৈরি করা হতো, সিমেন্টের হতো না। দ্বিতীয় আর একটা কারণ হলো বীরভূমে প্রচুর লোহা পাওয়া যেত। কলকাতা থেকে ইংরেজ আমলের প্রচুর কোম্পানি গিয়ে সেখানে মাটি খুঁড়ে লোহা বার করে বড় বড় চুল্লি বানিয়ে সেই চুল্লিগুলো দিন রাত জ্বলত। গাছ কেটে জ্বালানি করে সেই চুল্লিতে লোহা জ্বাল দিত। ফলে ওখানে যে লোহাগড় অঞ্চল এবং দেউচা সমস্ত যে অঞ্চল, সেসব অঞ্চলে পুরো জ্বালানি কাঠের জন্য উজাড় হয়ে গিয়েছিল। সেই জন্য যখনই বৃক্ষরোপণ অনুষ্ঠান তো শান্তিনিকেতনে জ্বালানি কাঠের চালা বিলি করা হতো, এমনি গাছের সঙ্গে, শুধু ফুল পাতা নয়, যাতে এবং গ্রামাঞ্চলে বলা হতো যে এই গাছগুলো যদি তোমরা লাগিয়ে সংরক্ষণ করো তাহলে তোমাদের পরে জ্বালানির সমস্যাটা মিটবে। আবার এই গাছ যখন কেটে নেবে তখন নতুন করে আবার গাছ লাগিয়ে। ফলে এই যে একটা পরিকল্পিত সবুজায়ন হয়েছিল, এইটা রবীন্দ্রনাথ শুরু করলেন। পরে যখন পশ্চিমবঙ্গ সরকার 1950-এর দশকে প্রথম বৃক্ষরোপণ অনুষ্ঠান করলো সরকারিভাবে, তখন রবীন্দ্রনাথের অরণ্য দেবতা প্রবন্ধটা তারা পুনঃমুদ্রণ করলো, পুনঃপ্রচার করলো। ফলে এই ইতিহাসটা যদি আমরা মনে রাখি যে একজন কবি কিভাবে পরিবেশ সচেতন ছিলেন, আমরা তো সবাই রবীন্দ্র অনুরাগী, তার কবিতা তার গান ছাড়া আমাদের দিন চলে না। আমরা যদি তার পাশাপাশি একটু তার পরিবেশ চিন্তার অনুগামী হই, তাহলে বোধ হয় আমাদেরই মঙ্গল, আমাদের পরিবেশ বাঁচবে, আমরাও বাঁচব। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম আপনাকে। আমি অনুরোধ জানাচ্ছি স্যার ম্যামদের আপনাদের কিছু বলার জন্য। জয়িতা কিছু বলবে? আচ্ছা ঠিক আছে, তাহলে কি করবো? আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে বা অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি। অরণ্য হচ্ছে মনকে জয় করা, তাই আমাদের লক্ষ্য হলো অরণ্য সপ্তাহ পালন করে মনকে বিজয় করা। বিজয় রোকে তনু রাখে সুন্দর
সঙ্গে কাঁপিয়ে জোরে আজকে এসে ফিরে এবার ডক্টর গৌরী সাপি মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে অভিনন্দন এই অরণ্য সপ্তাহে অংশগ্রহণ করার জন্যে। আমি একটা কথা বলছি, আজকে সকলের বক্তব্যে যে কথাটা উঠে আসলো সেটা হচ্ছে আমরা একটা ভয় দেখানো পৃথিবীতে এখন বিরাজ করছি। তার জন্যে আমাদের প্রত্যেকের সচেতন হওয়া দরকার যে কিভাবে এই ভয় দেখানো পৃথিবীতে আমরা একটু নির্ভয়ে বাস করতে পারি। সুদেশনার কথায় আমরা পেলাম অ্যামাজনের কথা, ইংল্যান্ডের কথা, স্পেনের কথা, ইটালির কথা, সুকন্যার কথায় পেলাম কবিগুরু রবীন্দ্রনাথের পরিবেশ সচেতনতার কথা। সব কিছু আমরা শুনেও একটু যেটা আলোচিত হয়নি তার উপরে একটুখানি কথা বলে আজকে এই অনুষ্ঠান আমি শেষ করব। আমি দক্ষিণ 24 পরগনা অর্থাৎ সুন্দরবনের ভূমিকন্যা। এই সুন্দরবন পৃথিবীর বড় একটা ম্যানগ্রোভ, কিন্তু সুন্দরবন আজ বলা যেতে পারে চোরা কাঠ চালানকারীদের চক্রান্তে প্রায় নিঃশেষ হতে চলেছে। আর তার বলা যেতে পারে ফলশ্রুতি এই বড় বড় যে প্লাবন হচ্ছে, আয়লা, ইয়াস, বুলবুল, এই যেগুলো পাচ্ছি আমরা আমপান, এগুলো কিন্তু তার ফলশ্রুতি। পরিবর্তে কোনো গাছ সেখানে রোপণ করা হচ্ছে না। এখন সরকার থেকে সচেতন হয়ে আমাদের ক্যানিং নদী বা মাতলা নদীর চরে 5 কোটি ম্যানগ্রোভ বসানোর চেষ্টা চলছে এবং চাষ করে সেইগুলোকে অন্য জায়গায় রোপণ করার চেষ্টা চলছে। তবে এই চেষ্টা অত্যন্ত বলা যেতে পারে সদর্থক হলেও আমরা কিন্তু সচেতন নই। তাই দেখা গেল গত বছর যে 5 কোটি গাছ এবছর কতগুলোতে এসে সেগুলো বেঁচে আছে সেটার পরিসংখ্যান আমরা এখনো পাইনি। তাই অরণ্য সপ্তাহ পালন, উদযাপন, অনেক কথা আমরা বলছি, কিন্তু প্রতিটা মুহূর্তে আমরা মানুষেরা যদি না সচেতন হই, কারণ এটা কৃষি প্রধান দেশ, দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত চাষযোগ্য জল হয়নি। মাঠগুলো এখনো পর্যন্ত 1 হাঁটু করে ঘাসে ডুবে রয়েছে। আর যে বীজগুলো বপন করা হয়েছে রোপণ করার জন্য সেগুলো অনেকগুলো মরে যাচ্ছে। আর জল হলে এখন যেগুলো চাষ করা হবে জল নেই বলে সেগুলো তৈরি হয়নি। ফলে খাদ্য সমস্যা কোথায় যাবে আমরা জানি না। এটা আমাদের বাস্তব জীবনে একেবারে বাস্তব জ্বলন্ত অভিজ্ঞতা। তাই এর মধ্য দিয়েও আমরা যাচ্ছি। আর এই খরকালে গ্রীষ্মকালে জল ছিল না, কি হচ্ছে এখন আমরা জল কিনে কিনে খাওয়া হচ্ছে। তাহলে এইরকম যদি অবস্থা হয়, সুদেশনা বলল যে 30 বছর পরে, 30 বছরও লাগবে না, 2-3 বছরের মধ্যেই দক্ষিণ 24 পরগনায় কোনো জল পাওয়া যাবে না, পানযোগ্য জল। এগুলো সব কিন্তু হয়েছে। আমরা ছোটবেলায় যখন এসেছি যাতায়াত করতাম, ক্যানিং নদীর ওই যে বাঁধ গাছে পালায় একদম ভরে থাকতো, কেওড়া, বন বলা যায় বনঝাউ, এই সমস্ত গাছ। আর এখন একদম ধুধু করছে। এই যে অবস্থাটা না, এটা কি হচ্ছে আমাদের অসচেতনতার জন্য, প্রাকৃতিক বিপর্যয়ের জন্য। আর প্রাকৃতিক বিপর্যয়টা হচ্ছে মানুষের এই লোভের জন্য। তাই এই অরণ্য সপ্তাহ পালন এক ভয় দেখানো অনুভূতি নিয়ে আমরা শেষ করব, না এর থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা আবার কিছু নতুন করে চেষ্টা চালাবো, এই অঙ্গীকার রেখে অরণ্য সপ্তাহ পালনের
আজকে দিনটা আমরা শেষ করছি। সকলকে শুভেচ্ছা, নমস্কার।